বিগত 11 তারিখ বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে প্রডিউস করে 10 দিনের রিমান্ড আবেদন করেছিল। আমরা ওই দিনে জামিন এবং রিমান্ড আবেদন বাতিল করার জন্য প্রার্থনা করেছিলাম, যা আজকে শুনানি হয়েছে। আমরা আসামি মুতাজ্জেরুল ইসলাম মিঠুর পক্ষে, আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম সহ আমরা একাধিক আইনজীবী ছিলাম। আমরা আমাদের পক্ষে যে সমস্ত আইন আমরা সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করে শুনানি করেছি। এই আসামির বিরুদ্ধে বিগত 16 সালে এই দুদক একটি মামলা করেছিল বনানী থানায়। সেই মামলায় সেখানে রিপোর্ট দিয়েছিল 18 সালে যে তার বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায় নাই। সেই ফাইনাল রিপোর্ট অ্যাকসেপ্ট হয়ে এই মহানগর দায়রা জজ বাহাদুর তাকে অব্যাহতি দিয়েছিলেন। পরবর্তীতে আবার সেই একই সম্পদ বিবরণীতে একই মামলা করেছে। আমরা সেই সমস্ত আইন দেখিয়েছি যে সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী এবং সাক্ষ্য আইনের 40 ধারা অনুযায়ী এই একই বিষয় নিয়ে পরপর 2 মামলা করা যাবে না। দুদক এই সাবমিশন রেখেছে যে আমরা একাধিক সোর্স থেকে অতিরিক্ত তথ্য পেয়েছি। আসলে এই তথ্যগুলো সঠিক না। আমরা বিজ্ঞ আদালতকে বোঝানোর চেষ্টা করেছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শুনে আসামিকে বিধি মোতাবেক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ড কার্যকরীর সময় এই যে উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত অনুসারে রিমান্ড কার্যকর করার আদেশ দিয়েছেন। রিমান্ড বাতিলের পক্ষে আপনারা কি যুক্তি? রিমান্ড বাতিলের পক্ষে আমরা বলেছি যে এই আসামিকে যে রিমান্ড আবেদন করেছে দুদক, এই রিমান্ডের আবেদনের কোনো যৌক্তিকতা নাই। কারণ এক, যে এই বিষয় নিয়ে ইতিপূর্বে মামলা হয়েছে, সে দুদক করেছিল মামলা, বাদী হয়ে সেই মামলা ফাইনাল রিপোর্ট হয়েছে। সুতরাং এই নতুন কোনো তথ্য এই মামলায় নাই। নতুন কোনো তথ্য না থাকার প্রেক্ষাপটে এই আসামি রিমান্ড হতে পারে না। আসামি যে এরাও বলেছে যে 75 কোটি সামথিং টাকা আমরা জ্ঞাত আয় বহির্ভূত অর্জন করেছি, আসলে এটা সঠিক না। আমরা 80 কোটি টাকার রিটার্ন দিয়েছি এবার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দুদক যা বলেছে তার চেয়ে আরও 5 কোটি টাকা রিটার্ন দাখিল করেছি। অর্থাৎ আমাদের কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদ নাই। আরও ওনারা কম বলেছেন, আমরা রিটার্ন দিয়েছি 80 কোটি টাকার। এই মামলার এজাহার পূর্ববর্তী মামলার এজাহারের সাথে এক সেম। পূর্ববর্তী মামলা যদি ফাইনাল রিপোর্ট হয় তো এই মামলা চলতে পারে না। না, 143 কোটি বলেছে, 143 কোটি, 43 কোটি না, ওই 143 কোটি টাকার বলেছে যে প্লাস মাইনাস করে অসঙ্গতি পাইছে 75 কোটি। আর আমরা বলেছি যে না, এই বছর আমরা রিটার্ন দিয়েছি হলো 80 কোটি টাকা। সেটা তো আপনার স্থাবর সব সম্পত্তি মিলে 80 কোটি আছে, তাহলে 143 থেকে 80 না, দুদক বলছে যে 143 কোটি, 143 কোটির 75 কোটি হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত, বাকিটার প্রতি দুদকের কোনো আপত্তি নাই। তো এই 75 কোটিকে আমরা দিচ্ছি যে আমরা 80 কোটি টাকার এই বছরে যেখান থেকে ক্লেম করেছে সেখানে আমরা 80 কোটি টাকা রিটার্ন দিয়েছি, তাহলে আরও 5 কোটি কম দেখিয়েছে। দুদক তো এও বলছে যে তার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতেও অনেক তথ্য পাওয়া গেছে, সম্পদের তথ্য পাওয়া গেছে। যে সকল তথ্য ওনারা বলেছেন সব তথ্য অসত্য। যা আমাদের সম্পদ আছে সেই সম্পদের আমরা রিটার্ন দাখিল করেছি। এই এনবিআর যে আমাদের বিরুদ্ধে কোনো ক্লেম করে নাই এবং আমাদের রিটার্ন এনবিআর অ্যাকসেপ্ট করেছে। এনবিআর যদি রিটার্ন অ্যাকসেপ্ট করে তাহলে দুদকের এখানে অভিযোগ করার কিছু থাকে না। থ্যাংক ইউ। আপনার পুরো নামটা? KM ফুরকান আলী। ছিলাম মিঠু, যিনি স্বাস্থ্য খাতের একজন নাম করা উল্লেখিত মানে সিন্ডিকেটের হোতা, যার কারণে হেলথ ডিপার্টমেন্টের দুর্যোগ নেমে আসছে এবং সেই বিষয়ে 75 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়ে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে তার রিমান্ড চাওয়া হয়েছে। আমাদের বক্তব্য ছিল যে রিমান্ড চাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে তদন্তকালে তার খোঁজ পাওয়া গেছে যে তিনি আরও অনেক 600-700 কোটি টাকা তিনি পাচার করেছেন এবং তার সাথে কারা এই মানি লন্ডারিংয়ের কাজে জড়িত আছেন সেই তথ্যগুলো উদ্ঘাটন করার জন্যই আমাদের আজকের রিমান্ডের প্রয়োজন ছিল। আপনারা দেখলাম যে বলেছেন যে শুধু দেশেই নয়, আমেরিকা, সেই জন্যই আমরা নিবিড়ভাবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই আমরা এই রিমান্ডের প্রেয়ার দিয়েছিলাম এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে সন্তুষ্ট হয়ে 10 দিনের রিমান্ড চেয়েছিলাম, সেখানে তারা 5 দিনের মঞ্জুর করেছে। এটা আগামী রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে সম্পন্ন হবে। আরেকটা বিষয় জানার ছিল যে এই যে ক্লেমের অভিযোগ, মানে যার পাওয়া গিয়েছে যে 75 কোটি টাকার উপরে, তার প্র্যাকটিস এটা বহুদিন থেকেই করে আসছে। সে বিদেশ থেকে মালামাল সরবরাহ করতো হেলথ ডিপার্টমেন্টে এবং আমাদের কাছে তথ্য আছে তিনি মালামাল না এনেও অনেক সময় বিল সাবমিট করতেন হেলথ ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে। অনেক সময় অচল জিনিসপত্র নিয়ে আসতেন, সেটাকে সচল এবং দামি জিনিস হিসেবে গণ্য করে সেগুলোকে বিক্রি করতেন। তো সেই সমস্ত জিনিসগুলোর সাথে তার সাথে কারা কারা লিঙ্ক আছে সেই জিনিসগুলোকে ধরার জন্যই আমরা আসলে রিমান্ডের প্রয়োজনীয়তা আদালতকে বোঝাতে পেরেছি।